আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা করছো মন দিয়ে পরীক্ষার জন্য। তো তোমাদের সাথে আমার ধারাবাহিক ক্লাসের ভাইরোলজি ক্লাস চলছিল। ভাইরোলজি ক্লাসের ধারাবাহিকতায় আমরা জেনারেল ভাইরোলজি পড়েছি, হার্পিস ফ্যামিলি পড়েছি। আজকে আমরা হেপাটাইটিস ভাইরাসটা একটু পড়ার চেষ্টা করব। তো হেপাটাইটিস ভাইরাসে তোমাদেরকে প্রথমে যে কোয়েশ্চেনটা করা হবে সেটা হচ্ছে ক্লাসিফাই হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস তোমাদের প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা গড় করে উত্তর শুরু করো। হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, ভাইরাস, ডি ভাইরাস, এরকম করে বলা যাবে না। এরকম করে কখনোই বলা যায় না। আমি আবারও বলছি, খেয়াল করো, ক্লাসিফাই হেপাটাইটিস ভাইরাস। যখনই এই কোশ্চেনটা করা হবে তখনই তোমাকে সুন্দর করে আনসারটা দিতে হবে। একটা হচ্ছে প্রাইমারি ভাইরাস আর একটা হচ্ছে সেকেন্ডারি ভাইরাস। প্রাইমারি ভাইরাস যেটা, সেটা হচ্ছে প্রাইমারিলি শুধু হেপাটিক সেলেই অ্যাটাক করে। প্রাইমারিলি শুধুমাত্র হেপাটিক সেলেই অ্যাটাক করে। তারা কারা? এটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস, জি ভাইরাস। এরা শুধুমাত্র হেপাটিক সেলে অ্যাটাক করে। এছাড়া আদার্স কিছু ভাইরাস আছে সেকেন্ডারি ইনফেকশন করে, যেগুলা হচ্ছে অন্যান্য সেলে অ্যাটাক করে, তার পাশাপাশি হেপাটাইটিস করে। অন্যান্য সেলে অ্যাটাক করে, তার পাশাপাশি হেপাটিক সেলে অ্যাটাক করে। সেই ভাইরাসগুলি কোনগুলি? সেগুলি তখন আমাকে বলতে হবে। ইয়েলো ফিভার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, রুবেলা ভাইরাস, এন্টারো ভাইরাস, এই ভাইরাসগুলি তখন আমাদেরকে বলতে হবে। তাহলে প্রথমেই যে কোশ্চেনটা আমাদের চলে আসলো সেটা হচ্ছে ক্লাসিফাই হেপাটাইটিস ভাইরাস। তাহলে আমরা সুন্দর করে আনসারটা দিব। সেটা হচ্ছে প্রাইমারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এন্ড জি। এন্ড সেকেন্ডারি ভাইরাস মধ্যে পড়বে ইয়েলো ফিভার ভাইরাস, মেগালো ভাইরাস, এপস্টেইন ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, রুবেলা ভাইরাস এন্ড সাম এন্টারো ভাইরাস। এখন এখানে তোমাকে আরেকটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ট্রপিজম, হোয়াট ইজ সেল ট্রপিজম। আমি জেনারেল ভাইরোলজি পড়ানোর সময় তোমাদেরকে এই কথাটা বলেছিলাম। হোয়াট ইজ সেল ট্রপিজম? সেল ট্রপিজম হচ্ছে কোন একটা সেলের প্রতি ভাইরাসের অ্যাফিনিটি থাকে। এক একটা ভাইরাসের এক একটা সেলের প্রতি অ্যাফিনিটি থাকে এবং সেই অ্যাফিনিটির জন্য হচ্ছে সে স্পেসিফিক ওই সেলটাতে গিয়ে অ্যাটাক করে। এটাকে আমরা বলছি সেল ট্রপিজম। ট্রপিক্যাল। হ্যাঁ, সেল ট্রপিজম। আমরা কিন্তু এখানে দুটো জিনিস আমাদের স্পেলিংটা একটু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টপিক আর একটা হচ্ছে ট্রপিজম। একটা হচ্ছে টপিক আর একটা হচ্ছে ট্রপিজম। সেল ট্রপিজম। তো সেল ট্রপিজমটা হচ্ছে এক একটা সেলের প্রতি স্পেশাল অ্যাফিনিটি থাকে, সেই অ্যাফিনিটিটাকে আমরা বলছি সেলিজম। এরপরে আসবে হেপাটাইটিস ভাইরাসগুলিকে হেপাটাইটিস ভাইরাসগুলিকে প্রাথমিকভাবে একেবারে শুরুর দিকে ক্লাসিফাই করা হতো দুই ভাবে। একটাকে বলা হতো ইনফেকশাস আর একটা হচ্ছে সিরাম। একটা হচ্ছে ইনফেকশাস আর একটা হচ্ছে সিরাম। তো হেপাটাইটিস এ ভাইরাসটাকে ধারণা করা হতো এই ইনফেকশাস। এ ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয় যেহেতু, সেই জন্য এটাকে বলা হতো ইনফেকশাস। আর হেপাটাইটিস বি ভাইরাস যেটা, সেটাকে তখন মনে হতো যেহেতু এটা সেক্সুয়াল ক্লোজ কন্টাক্টে ট্রান্সমিট হয়, সেই জন্য এটাকে বলা হতো সিরাম। আর এছাড়া দুইটা ভাইরাস আবিষ্কার হয়েছিল তখন, সেটা হচ্ছে ই ভাইরাস এবং সি ভাইরাস। তো ওই দুইটা ভাইরাসকে তখন আবার বলা হতো নন এ নন বি ভাইরাস। নন এ নন বি ভাইরাস, এটা একেবারেই যখন প্রাথমিক পর্যায়ে ভাইরাসকে ক্লাসিফাই করা হতো তখনকার ঘটনা। তাহলে হেপাটাইটিস এ ভাইরাসটাকে বলা হতো ইনফেকশাস, এটা হচ্ছে ফিকোরাল রুটে ট্রান্সমিট হতো। আর বি ভাইরাসটাকে বলা হতো সেরামের মাধ্যমে হতো, যেটা হচ্ছে তোমার ক্লোজ কন্টাক্টে যেত। আর ই সি, এই দুটা ভাইরাস বলা হতো নন এ নন বি ভাইরাস। নন এ নন বি ভাইরাস, এরকম একটা ক্লাসিফিকেশন করা হতো। তো বর্তমানে আমরা যেটা তোমরা পড়েছো, আমরা যেটা ক্লাসিফাই করেছি সেটা হচ্ছে হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই ভাইরাস গুলির মধ্যে এ আর ই ভাইরাস, এই দুটো যাচ্ছে তোমার ফিকো ওরাল রুটে। এ
আর ই ভাইরাস, এই দুটা ভাইরাস তোমার ট্রান্সমিট হচ্ছে ফিকো ওরাল রুটে। আর বি, সি, ডি এই তিনটা ভাইরাস ট্রান্সমিট হচ্ছে ক্লোজ কন্টাক্ট, ব্লাড প্রোডাক্ট, সেক্সুয়াল রুটে। তাহলে এখানে পার্থক্যের যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটা আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। প্রথমে যদি দেখি আমি সোর্স অফ ভাইরাস, এটা সোর্সটা কোথায় থেকে আসতেছে, কোন সোর্স থেকে এই ভাইরাসটা ট্রান্সমিট হচ্ছে। সোর্স অফ ভাইরাসের মধ্যে দেখবো হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস, এই দুইটার সোর্স হচ্ছে ফিসেস। এ ভাইরাস এবং ই ভাইরাস এই দুটা ভাইরাসের সোর্স হচ্ছে ফিসেস। এছাড়া থাকবে বি, সি, ডি। বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এই তিনটা ট্রান্সমিট হচ্ছে তোমার ব্লাড এবং ব্লাড ডিরাইভড বডি ফ্লুইডস এর মাধ্যমে, ব্লাড ডিরাইভড বডি ফ্লুইডস এর মাধ্যমে। রুট অফ ট্রান্সমিশনটা এ আর ই এই দুটো ট্রান্সমিট হচ্ছে ফিকো ওরাল রুটে। এ আর ই এই দুটো ট্রান্সমিট হচ্ছে তোমার ফিকো ওরাল রুটে। আর বি, সি, ডি এই তিনটা ভাইরাস ট্রান্সমিট হবে পারকিউটেনিয়াস পারমিউকোজাল রুটে। ক্রনিক ইনফেকশন করবে বি, সি, ডি। আর অ্যাকিউট ইনফেকশন করবে এ আর ই, হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। এই দুটা অ্যাকিউট ইনফেকশন করবে হেপাটাইটিস বি, সি, ডি এই তিনটা ভাইরাস তোমার ক্রনিক ইনফেকশন করবে। প্রিভেনশন, যদি প্রিভেনশন দেখি তাহলে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে প্রি এন্ড পোস্ট এক্সপোজার ইমিউনাইজেশন আছে। হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার ইমিউনাইজেশন দুইটাই আছে। বি ভাইরাসের ক্ষেত্রে সেম, প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার ইমিউনাইজেশন দুইটাই আছে। কিন্তু সি ভাইরাস, ডি ভাইরাস এই দুইটার ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নেই। সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস সি ভাইরাস, ডি ভাইরাসের মধ্যে কোনো ভ্যাকসিন নেই। তবে ই ভাইরাসে আমরা স্পেশালি যেটা করতে পারি, সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা ইউজ করে আমরা প্রিভেনশন করতে পারি। তাহলে দেখো হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই এই পাঁচটা ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে সোর্স অফ ভাইরাস, রুট অফ ট্রান্সমিশন, অ্যাকিউট ইনফেকশন অর ক্রনিক ইনফেকশন আর প্রিভেনশন। তাহলে এটা মনে থাকবে। এরপরে আসো হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাসটা এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড যদি দেখি এটা হচ্ছে 30 ডেজ, রেঞ্জ 15 to 50 ডেজ পর্যন্ত পড়ে। এর এজ গ্রুপটা হচ্ছে 6 to 14 ইয়ার্স পর্যন্ত এর এজ গ্রুপটা বেশি। আর কমপ্লিকেশনের মধ্যে পড়বে ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে, কোলিস্টেটিক হেপাটাইটিস হতে পারে, রিলাপসিং হেপাটাইটিস হতে পারে। ফালমিনেন্ট হেপাটাইটিস, কোলিস্টেটিক হেপাটাইটিস, রিলাপসিং হেপাটাইটিস এই তিনটা হতে পারে। এখানে কোনো ক্রনিক সিকুয়েলি হয় না, এটা ট্রান্সমিশন হচ্ছে কিভাবে, যেহেতু ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে, ফিকো ওরাল রুটে ট্রান্সমিশনের আরেকটা রুট হচ্ছে খুব ক্লোজ কন্ট্যাক্টে যখন থাকে চাইল্ড ডে কেয়ার সেন্টার গুলি, হোস্টেল গুলি, যেগুলিতে অল্প জায়গায় বেশি পরিমাণে লোক থাকে, সেই জায়গাগুলিতে তখন এটা ট্রান্সমিট হতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ইনফেক্টেড ফুড হ্যান্ডলার্স, র সেলফিশ এই দুইটা থেকেও ট্রান্সমিট হতে পারে। মোট কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে। জেনারেল ভাইরোলজিতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে এনভেলাপড ভাইরাসগুলি কোন রুটে ট্রান্সমিশন হয় এবং নন এনভেলাপড ভাইরাসগুলি কোন রুটে ট্রান্সমিশন হয়। মনে আছে নিশ্চয়ই তোমাদের? এনভেলাপড গুলি বলেছিলাম ক্লোজ কন্টাক্ট, সেক্সুয়াল, প্যারেন্টারাল এই রুটগুলি দিয়ে যাবে। আর নন এনভেলাপড ভাইরাসগুলি যাবে তোমার হচ্ছে ফিকো ওরাল রুটে। নন এনভেলাপড ভাইরাসগুলি যাবে ফিকো ওরাল রুটে। তাহলে দেখো এখানে আমরা হেপাটাইটিস এ ভাইরাস পড়ছি এবং হেপাটাইটিস এ ভাইরাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে
এটা কোন রুটে ট্রান্সমিশন হচ্ছে? ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে। তাহলে ফিকো ওরাল রুটে যেহেতু ট্রান্সমিশন হচ্ছে, কিরকম ভাইরাস হবে? এনভেলাপড না নন এনভেলাপড? অবশ্যই নন এনভেলাপড হবে, তাই না? তাহলে এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাসের ক্যারেক্টার গুলি আমাকে জানতে হবে। হেপাটাইটিস এ ভাইরাসের প্রপার্টিজ গুলি আমাকে ভালো করে জানতে হবে। এখানে যদি প্রপার্টিজ আমি ভুলে যাই, হেপাটো ভাইরাস এটা হচ্ছে একটা পিকোনা ভাইরাস ফ্যামিলি, এটা মনে রাখলাম, একটা পিকোনা ভাইরাস ফ্যামিলি এবং আরএনএ ভাইরাস। যেহেতু এটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে, সেই জন্য আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে নন এনভেলাপ, এটা হচ্ছে নন এনভেলাপড ভাইরাস। এবং নন এনভেলাপড ভাইরাস গুলির স্ট্রাকচার নিশ্চয়ই তোমাদের মনে আছে। স্ট্রাকচারে সবার বাইরে থাকবে ক্যাপসিড কোট, ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড। বাইরে থাকবে ক্যাপসিড কোট, ভিতরে থাকবে নিউক্লিক অ্যাসিড। এবং এটার স্পেশালিটি কি ছিল? এটা হচ্ছে ইউজুয়াল ক্লোরিনেশনে ডিস্ট্রয় হয় না, ইউজুয়াল ক্লোরিনেশনে ডিস্ট্রয় হয় না। এটা হচ্ছে তোমার হেপাটাইটিস এ ভাইরাস বা ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে যারা বা নন এনভেলপড ভাইরাস তাদের ক্যারেক্টার। আর এটা যেহেতু আরএনএ ভাইরাস, সেহেতু আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আমাদের কিরকম কথা ছিল যে আরএনএ ভাইরাস গুলি রেপ্লিকেট করবে কোথায়? সাইটোপ্লাজমে। আরএনএ ভাইরাস গুলি রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে। আরএনএ ভাইরাস গুলি রেপ্লিকেট করবে সাইটোপ্লাজমে। তাহলে এখানে আমরা কি কি পেলাম? হেপাটোভাইরাস, মেম্বার্স অফ পিকোনা ভাইরাস ফ্যামিলি, আরএনএ, নন এনভেলপড ভাইরাস, not killed by usual chlorination, replicates in cytoplasm. আরেকটা হচ্ছে has one type serotype, has one serotype, একটাই মাত্র সেরোটাইপ আছে, এটা আমাদের জন্য একটু ভালো, তাহলে আর আমাদের অনেকগুলা সেরোটাইপ অ্যাটাক করে না, একটা মাত্র সেরোটাইপ অ্যাটাক করে। এবং এটা অ্যাটাক করার পরে যখন আমাদের অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন এটা আমাদেরকে প্রোটেকশন দেয়। তাহলে প্রপার্টিজ গেল, এরপরে আসো এপিডেমিওলজি এন্ড ট্রান্সমিশন। এপিডেমিওলজি এন্ড ট্রান্সমিশন যদি দেখি, তাহলে এটা কি করছে? ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিওলজি, এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়ানো আছে। এবং 70% অ্যাডাল্টে যদি আমরা অ্যান্টি হেপাটাইটিস এ অ্যান্টিবডি যদি আমরা সার্চ করি, দেখা যাবে 70% অ্যাডাল্টে এটা পজিটিভ পাচ্ছি। তার মানে হচ্ছে আমি কখনো কোনোভাবে এই হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছিলাম, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। এবং স্পেশালি এই কথাটা হচ্ছে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে যারা আমরা বাস করি তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি এফেক্টেড, সবচেয়ে বেশি এটা হচ্ছে এফেক্টেড, যে যারা আমরা এই ডেভেলপিং কান্ট্রিতে বাস করি, আমাদের যেহেতু সিওয়ারেজ সিস্টেমটা খুবই ডেভেলপ না, আমাদের খাবার পানিটা কন্টামিনেশন হয়ে থাকে, সেজন্য আমরা কখনো কোনোভাবে এই হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে এফেক্টেড হয়ে থাকি। এবং দেখা যাচ্ছে যে 70% অ্যাডাল্টের এই অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাসের অ্যান্টিবডিটা থাকে। এখানে আরেকটা ভালো কথা হচ্ছে হিউম্যানস আর অনলি রিজার্ভার, এখানে আদার্স কোন এনিম্যাল রিজার্ভার হিসেবে কাজ করে না। Children are most frequently affected. Children are most frequently affected. আউটব্রেকস গুলি কোথায় হচ্ছে? আউটব্রেকস গুলি হচ্ছে, আমি তোমাদেরকে তখন বললাম, সেটা হচ্ছে হোস্টেলে এবং চিলড্রেনদের ডে কেয়ার সেন্টার গুলিতে, ডে কেয়ার সেন্টার গুলিতে এবং হোস্টেলে এটার আউটব্রেকটা বেশি হচ্ছে। এটা ট্রান্সমিটেড হচ্ছে থ্রো ফিকো ওরাল রুট, ট্রান্সমিটেড হচ্ছে থ্রো ফিকো ওরাল রুট, এর মাধ্যমে ট্রান্সমিটেড হচ্ছে। তাহলে প্রপার্টিসটা আমাদেরকে আবার দেখো, খেয়াল করো। হেপাটোভাইরাস এটা হচ্ছে মেম্বার্স অফ পিকোনা ভাইরাস ফ্যামিলি, আরএনএ নন এনভেলপড, নট কিলড বাই ইউজুয়াল ক্লোরিনেশন, ইউজুয়াল ক্লোরিনেশন দিয়ে এটা কিল হয় না, সেই জন্য কিন্তু ফিকোরাল রুটে ট্রান্সমিশন হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। রেপ্লিকেটস ইন সাইটোপ্লাজম, হ্যাজ ওয়ান সেরোটাইপ, হ্যাজ ওয়ান সেরোটাইপ। এপিডেমিওলজি এন্ড ট্রান্সমিশন যদি দেখি তাহলে কি দেখতে পাবো? এটা ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সমিশন হবে। About 70% adults have anti-hepatitis A virus. Human are only reservoir. Children are most frequently affected. Outbreaks occur in hostels, daycare centers, transmitted through fecal-oral route. Transmitted through fecal-oral route.
প্যাথোজেনেসিস যদি দেখি, ইনকিউবেশন পিরিয়ড আমি তোমাদেরকে শুরুতে বলে এসেছিলাম 3 to 4 উইকস। তখন বলেছিলাম ডেতে, এখানে বলছি উইকে। উইকটা মনে রাখা সহজ, 3 to 4 উইকস। রেপ্লিকেটস করছে কোথায়? জিআইডি তে। যেহেতু এটা ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে, সেহেতু রেপ্লিকেট করবে কোথায়? জিআইডি তে। এবং জিআইডি তে রেপ্লিকেট করার পরে এটা ব্লাডের মাধ্যমে স্প্রেড হয়ে কোথায় চলে যাবে? হেপাটোসাইটে চলে যাবে। এটাই তার লোকেশন, এটাই তার সেল ট্রপিজম। সে হেপাটোসাইটে গিয়ে অ্যাটাক করবে। সেল ট্রপিজম, তার সেল ট্রপিজম হচ্ছে হেপাটিক সেল, এবং এখানে গিয়েই সে অ্যাটাক করবে। লিভার সেলস আর ড্যামেজড বাই CD8 সেল। তাহলে এখানে দেখো সেল মেডিয়েটেড ইমিউনিটিটা কি হচ্ছে? নিজেই লিভার সেলগুলোকে ডেস্ট্রয় করে দিচ্ছে। সেল মেডিয়েটেড ইমিউনিটিটা এখানে এগিয়ে আসছে। এখানে কোনো ক্রনিসিটি নেই। এক্সক্রিটেড ইন ফিসেস 2 উইকস বিফোর জন্ডিস। যখন ক্লিনিক্যালি জন্ডিস অ্যাপিয়ার করবে আইয়ে, স্কিনে, তার 2 সপ্তাহ আগে থেকেই সে ফিসেস এর মাধ্যমে এটা এক্সক্রিটেড করা শুরু করবে। তাহলে কি হচ্ছে? এখানে একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে সাইন সিমটম বোঝার আগেই কিন্তু সে ডিজিজ ট্রান্সমিট করা শুরু করে দিল। সাইন সিমটম বোঝার আগেই সে ডিজিজ ট্রান্সমিট করা শুরু করে দিল। ইমিউনিটি, ইমিউনিটিটা কিরকম হচ্ছে? এখানে লাইফ লং ইমিউনিটি দিবে। একবার যদি হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে জন্ডিস হয় তাহলে আর হবে না। IgM appears at the time of jaundice. যখন জন্ডিস অ্যাপিয়ার করে তখন অলরেডি 2 সপ্তাহ হয়ে গিয়েছে। আমরা জানি যে IgM অ্যাপিয়ার করতে কতক্ষণ সময় লাগে? 4 থেকে 10 দিন সময় লাগে। মানে 2 সপ্তাহ পরেই আমরা IgM টা অ্যাপিয়ার দেখতে পাচ্ছি। এরপরে IgG appears 2 to 3 weeks later. 2 থেকে 3 সপ্তাহ পরে আমরা IgG টা দেখতে পাবো। ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে দেখবা যে সব একই রকম। হেপাটাইটিস A, B, C, D, E সবগুলি হেপাটাইটিস বা হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে একই রকম ক্লিনিক্যাল ফিচার আসতেছে। এটা তোমাদের একটু মনে রাখা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, জন্ডিস, ডার্ক ইউরিন, আবার ডার্ক কালার স্কিনও দেখা যায়। হ্যাঁ, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, জন্ডিস, ডার্ক ইউরিন, এইগুলি হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে পড়বে। ল্যাব ডায়াগনোসিস, আমি তোমাদেরকে ল্যাব ডায়াগনোসিসটা এখানে আমার এখানে স্লাইডের লেখাটা আসলে ইনকমপ্লিট। তোমরা কমপ্লিটলি সুন্দর করে লিখবা রিটেনে। কিভাবে লিখবে? সেটা হচ্ছে প্রথমে প্রিন্সিপালটা লিখবে। প্রিন্সিপালটা কিরকম হবে? যে ভাইরাল ডিজিজেস আর ডায়াগনোসড মেইনলি বাই সেরোলজিক্যাল টেস্ট, মেইনলি বাই সেরোলজিক্যাল টেস্ট। Isolation identification is done only for research purpose. Microscopic examination not done. এইটুকু হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালে কি বলেছিলাম তোমরা মনে করো? জেনারেল ভাইরোলজিতে আমি বলেছিলাম যে ভাইরাল যে ডিজিজ গুলি আছে সেই ডিজিজ গুলি আমরা স্পেশালি সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমেই দেখতে পাই। সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে দেখতে পাই। আইসোলেশন আইডেন্টিফিকেশন করা হয় কালচারের মাধ্যমে, কিন্তু এটা হচ্ছে রিসার্চ পারপাসে করা হয়। এটা করা হয় রিসার্চ পারপাসে। আর এছাড়া যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমাদের সেরোলজিক্যাল টেস্টে মেইনলি করা হয়ে থাকে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তো ইলেকট্রন মাইক্রোস্কোপটা যেহেতু অ্যাভেলেবল না, এটা শুধুমাত্র রিসার্চ পারপাসে দেখা হয়ে থাকে। আর আমরা ল্যাব ডায়াগনোসিসে মাইক্রোস্কোপিকটা ইউজ করি না। এই কথাটাই তোমাকে গুছায় প্রিন্সিপালে লিখতে হবে। তাহলে প্রিন্সিপাল গেল। এর পরের পয়েন্টটা কি আসবে? এর পরের পয়েন্টটা আসবে হচ্ছে স্পেসিমেন কালেকশন। তো এখানে স্পেসিমেন আমরা কি কালেকশন করব? স্পেসিমেন কালেকশন করছি আমরা ব্লাড। স্পেসিমেনটা কালেকশন করছি ব্লাড। আর যদি আমরা অ্যাকিউট কন্ডিশনে যখন ফিসিস এর মাধ্যমে ট্রান্সমিট হচ্ছে তখন যদি আমরা কালেকশন করতে চাই তাহলে ফিসিসটাও আমরা কালেকশন করতে পারি। তো ক্লিনিক্যাল জন্ডিস অ্যাপিয়ার হওয়ার আগে থেকে যেহেতু সে ট্রান্সমিট হচ্ছে, তো ক্লিনিক্যালি যখন সে চলে আসে তখন তো অলরেডি ব্লাডে চলে আসে। আমরা স্পেসিমেনটা কি নিচ্ছি? ব্লাড নিচ্ছি। তাহলে সেরোলজিক্যাল টেস্ট করব ব্লাড থেকে। প্রথমে IgM অ্যান্টিবডি দেখব। IgM অ্যান্টিবডিটা দেখব এলাইজা টেস্টের মাধ্যমে। এরপরে আমরা IgG রাইজিং টাইটার দেখব। রাইজিং টাইটারটা দেখার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে পেয়ার্ড স্যাম্পল নিতে হবে। আজকে নিলাম একটা স্যাম্পল, তার 7 দিন পরে আরেকটা স্যাম্পল নিলাম, এবং সেখানে যদি দেখি যে IgG টা হচ্ছে রাইজিং হচ্ছে টাইটারটা,
তাহলে আমরা বুঝবো যে হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে ইনফেকশনটা অনগোয়িং চলছে, প্রসেস অনগোয়িং, তার মধ্যে ইনফেকশনটা হচ্ছে। আরেকটা দেখবো সেটা হচ্ছে যেহেতু হেপাটিক সেল ডেস্ট্রয় হচ্ছে, তাহলে হেপাটিক সেলের ভিতর থেকে একটা এনজাইম বেরিয়ে আসবে ALT, রাইজ অফ সিরাম ALT, রাইজ অফ সিরাম ALT, এই এনজাইমটা বেড়ে যাবে। তাহলে সেরোলজিক্যাল টেস্টের মধ্যে কি পড়তেছে, IgM অ্যান্টিবডি দেখবো, বা এলাইজা টেস্টের মাধ্যমে রাইজিং টাইটার অফ IgG দেখবো, রাইজ অফ সিরাম ALT। এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও থাকবে নিউক্লিক অ্যাসিড বেসড টেকনিক PCR, এটা সবার ক্ষেত্রেই করা যেতে পারে। তাহলে ল্যাব ডায়াগনোসিসটা তোমরা গুছিয়ে লিখবে পরীক্ষায়। প্রিন্সিপাল লিখবে, স্পেসিমেন কালেকশন লিখবে, মাইক্রোস্কোপি লিখবে, আইসোলেশন লিখবে, সেরোলজিক্যাল টেস্ট লিখবে। সেরোলজিক্যাল টেস্ট আগে লিখবে, আইসোলেশন এন্ড মাইক্রোস্কোপিটা পরে লিখবে। লিখবে নট ডান, ইউজুয়ালি ডান ইন রিসার্চ পারপাস। এভাবে সুন্দর করে গুছিয়ে লিখলে তোমাকে টিচার 2 নাম্বারের মধ্যে থেকে 1 নাম্বারও কাটতে পারবে না, পুরাই 2 নাম্বার তোমাকে দিতে বাধ্য। এরপরে আসবে ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে যেটা বলছে সেটা হচ্ছে নো অ্যান্টিভাইরাল থেরাপি। কোনো অ্যান্টিভাইরাল থেরাপি এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই হেপাটাইটিস এ ভাইরাসের ট্রিটমেন্টের জন্য। আর প্রিভেনশন কিভাবে করব? প্রিভেনশন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন করা যায়, প্যাসিভ ইমিউনাইজেশন করা যায়। তো অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা করা হয় সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও একটা কম্বাইন্ড ভ্যাকসিন দেওয়া হয় যেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং বি একসঙ্গে থাকে, এটাকে বলা হয় টুইনিরিক্স। হ্যাঁ, হেপাটাইটিস এ এবং বি দুইটা ভাইরাস একসঙ্গে দেওয়া হয় প্রোটেকশনের জন্য, সেটাকে বলা হচ্ছে টুইনিরিক্স। এছাড়াও প্যাসিভ ইমিউনাইজেশন দেওয়া হয়, অনেকে যদি আক্রান্ত হয়ে যায় অথবা কন্টাক্টে কোনো সোর্সের কন্টাক্টে চলে আসে তাহলে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়ে থাকে প্যাসিভ ইমিউনাইজেশন হিসেবে। এই ভ্যাকসিনটা আমরা কাদেরকে দিব? প্রি এক্সপোজার দিতে পারি, পোস্ট এক্সপোজার দিতে পারি। প্রি এক্সপোজার কাদেরকে দিচ্ছি? যারা হচ্ছে ট্রাভেলার্স। ট্রাভেলার্স কোথায় ট্রাভেল করবে? ইন্টারমিডিয়েট টু হাই হেপাটাইটিস এ ভাইরাস এন্ডেমিক রিজিয়নে। হেপাটাইটিস এ ভাইরাস এন্ডেমিক রিজিয়নে যারা ইন্টারমিডিয়েট এবং হাই জোন আছে, সেই জোনগুলোতে যারা ট্রাভেলার্স তাদেরকে আমরা প্রি এক্সপোজার হিসেবে ভ্যাকসিন গুলা দিতে পারি। আর পোস্ট এক্সপোজার যারা কন্টাক্টে চলে আসছে অলরেডি, তাদেরকে 14 দিনের মধ্যে আমাদেরকে ভ্যাকসিনটা দিতে হবে। একটা হচ্ছে রুটিন হাউস হোল্ড আদার ইন্টিমেট কন্টাক্টে যারা থাকবে তাদেরকে দিতে হবে। আরেকটা হচ্ছে সিলেক্টেড সিচুয়েশনস, যেমন ডে কেয়ার সেন্টারে যদি একজনের হয় তখন বাকিদেরকে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে হোস্টেল গুলিতে যদি একজনের হয় বাকিদেরকে দিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে যদি কোনো ইনফেক্টেড পারসন থেকে আমরা ফুড হ্যান্ডলিং করি, খাই, তাহলে তাদেরকে কমন সোর্স যেখানে এক্সপোজার হবে সেখানে তাদেরকে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিব। তাহলে আমি কি দেখালাম তোমাদেরকে এতক্ষণ? যেটা দেখালাম সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস সম্পর্কে আমরা কি কি জানলাম? এটা হচ্ছে একটা হেপাটোভাইরাস পিকোনা ফ্যামিলির RNA non-enveloped virus not killed by usual chlorination, replicates in cytoplasm, has one serotype। আর এপিডেমিওলজি যদি দেখি সেটা তাহলে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 70% adults have anti-hepatitis A virus. Humans are only reservoir. Children are most frequently affected. Outbreak occurs in hostel daycare center, transmitted through fecal route. Transmitted through fecal route. তাহলে প্যাথোজেনেসিস যদি দেখি তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা কি বলছিলাম? সেটা বলছিলাম আমরা যে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে এটা স্প্রেড ইনকিউবেশন পিরিয়ড। রেপ্লিকেটস করবে কোথায়? জিআইটি তে, তারপরে ব্লাডের মাধ্যমে চলে যাবে হেপাটোসাইটে। এখানে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা পার্টিসিপেট করতে আসবে। লিভার সেলগুলি ড্যামেজড হচ্ছে CD8 সেল। এই কথাটা তোমরা ভালো করে মনে রাখো, লিভার সেলগুলি ড্যামেজড হচ্ছে CD8 সেল দিয়ে।
এটা একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বলবো। কোনো chronicity হয় না, excreted in feces 2 weeks before jaundice. ইমিউনিটি, এটা লাইফ লং ইমিউনিটি দিচ্ছে। আইজিএম অ্যাপিয়ার করবে এট দ্য টাইম অফ জন্ডিস এন্ড আইজিজি অ্যাপিয়ার করবে 2 to 3 উইকস লেটার। ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে সেম ফর অল হেপাটাইটিস ভাইরাস, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, জন্ডিস, ডার্ক ইউরিন থাকবে। ল্যাব ডায়াগনোসিসে কিভাবে বলছি আবার শোনো। প্রিন্সিপাল, ব্লাড স্পেসিমেন কালেকশন, তারপরে হচ্ছে মাইক্রোস্কোপি, আইসোলেশন, সেরোলজিক্যাল টেস্ট, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তার মধ্যে আমরা শুধু সেরোলজিক্যাল ডায়াগনোসিসটাই লিখবো, আর মাইক্রোস্কোপি এবং আইসোলেশন এই দুটাই লিখবো। Not done in lab diagnosis, usually done in a research purpose. আর সেরোলজিক্যাল টেস্টের মধ্যে কি লিখছি, IgM, anti hepatitis A virus by ELISA test, rising titer of IgG, আর rise of serum ALT। এই তিনটা জিনিস আমরা লিখবো সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে। এরপরে যদি আসি ট্রিটমেন্টে কি বলেছিলাম, সেটা বলেছিলাম কোনো অ্যান্টিভাইরাল থেরাপি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাহলে একটা হেপাটাইটিস এ ভাইরাসের পেশেন্টকে তুমি ম্যানেজ করবে কিভাবে? কোনো অ্যান্টিভাইরাল থেরাপি নাই, তাহলে ম্যানেজ করবো কিভাবে? এখানে দেখো, এটা হচ্ছে নেকেড ভাইরাস বা নন এনভলভড ভাইরাস। এটা রেপ্লিকেট করছে কিভাবে? সেল লাইসিসের মাধ্যমে। তার মানে একটা ভাইরাস যদি একটা সেলে অ্যাটাক করে, সে অ্যাটাক করার পরে সেই সেলটা কি হচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে, মানে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। তোমরা যখন ফিজিওলজি পড়েছো তখন মনে করো তোমরা ইন্ট্রাসেলুলার যে ফ্লুইড পড়েছিলে সেটার পরিমাণ কিন্তু বেশি ছিল, ইন্ট্রাসেলুলার ফ্লুইডের পরিমাণ বেশি ছিল। তাহলে একটা সেল যখন ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, লাইসিস হয়ে যাচ্ছে, তাহলে তার ভিতরের ফ্লুইডটাও নষ্ট হয়ে যাচ্ছে, ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, তাই না? তার ভিতরের ফ্লুইডটাও ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আলটিমেটলি পেশেন্টের বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়ে গেল। একটা নেকেড ভাইরাস যখন অ্যাটাক করলো তখন পেশেন্টের বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়ে গেল। তাহলে আমি ট্রিটমেন্ট কি করব? সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে প্রথম থাকবে হচ্ছে তোমার যে প্রচুর পরিমাণে ফ্লুইড সাপ্লিমেন্ট করতে হবে। তাহলে ডাবের পানি, শরবত, জুস যা যা থাকে সবকিছু। যদি তার আরো বেশি খারাপ অবস্থা হয়ে যায়, ডিহাইড্রেশন, তাহলে আমাদের আইভি ফর্ম পর্যন্ত যেতে হবে। তাহলে ট্রিটমেন্টে কি বলবো? নো অ্যান্টিভাইরাল থেরাপি। এছাড়া আমরা কি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিচ্ছি। সাপোর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট করব। পেশেন্টের বডি থেকে প্রচুর ফ্লুইড লস হয়েছে, সেই জন্য আমরা ফ্লুইডটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। এরপরে হচ্ছে প্রিভেনশন বললে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন করতে পারি, প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারি। অ্যাক্টিভ ইমিউনাইজেশন যেটা, সেটা হচ্ছে আমি কি করতে পারি, স্টুডেন্ট অ্যাক্টিভ ইমিউনাইজেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে পেশেন্টদেরকে আমরা ইনঅ্যাক্টিভেটেড হেপাটাইটিস এ ভ্যাকসিনটা আমরা দিতে পারি, আর কম্বাইন্ড ভ্যাকসিন দিতে পারি, সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি। এই দুটা ভাইরাসের কম্বিনেশনে আমরা ইউজ করতে পারি, সেটাকে বলছে টু ইন মিক্স। হ্যাঁ, আর প্যাসিভ ইমিউনাইজেশন করতে পারি। এরপরে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা কাদেরকে ভ্যাকসিনটা দিচ্ছি, প্রি এক্সপোজার কাদেরকে দিচ্ছি আর পোস্ট এক্সপোজার কাদেরকে দিচ্ছি। প্রি এক্সপোজার যারা ট্রাভেলিং করতে যাচ্ছে হাই এবং ইন্টারমিডিয়েট এন্ডেমিক এরিয়াতে, তাদেরকে আমরা প্রি এক্সপোজারটা দিচ্ছি। আর পোস্ট এক্সপোজার যারা খুব ক্লোজ কন্টাক্টে থাকে, যেমন হচ্ছে ডে কেয়ার সেন্টার, হসপিটালস, হোস্টেলস, এই সবগুলিতে হচ্ছে তোমার পোস্ট এক্সপোজার ভ্যাকসিনটা আমরা দিতে পারি। তাহলে এটা গেল আমাদের হেপাটাইটিস
এ ভাইরাস। এরপরে আমরা পড়ে ফেলবো হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস ইনশাল্লাহ। আচ্ছা, আমার ল্যাপটপের নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে, তোমরা শোনো। হেপাটাইটিস ই ভাইরাসটা হেপাটাইটিস এ ভাইরাসের মতোই অনেকখানি। কিরকম? এটাও কিন্তু ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়। হেপাটাইটিস ই ভাইরাসটা যেটা হচ্ছে, এ ভাইরাসটা ছিল পিকোরনা ফ্যামিলি, আর এখানে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যালিসি ফ্যামিলি। ক্যালিসি ভাইরাল ফ্যামিলি। আমাদেরকে মনে রাখার সুবিধার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, ই ভাইরাসটা হচ্ছে ক্যালিসি ভাইরাস ফ্যামিলির মেম্বার। হ্যাঁ, এটাও আরএনএ নন এনভেলপড ভাইরাস। এটাও হচ্ছে কি আরএনএ নন এনভেলপড ভাইরাস। এবং এটা ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে। ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে যেহেতু, এটাও নেকেড ভাইরাস, নন এনভেলপড ভাইরাস। এটাও নন এনভেলপড ভাইরাস। ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে। এর ইনকিউবেশন পিরিয়ডও মোটামুটি মোরলেস একই রকম আমরা দেখব। হুম, এটা যেহেতু আরএনএ ভাইরাস, নন এনভেলপ ভাইরাস, এটাও সাইটোপ্লাজমে রেপ্লিকেট করবে। এবং এটারও হচ্ছে একটা মাত্র সেরোটাইপ আছে। এর একটা মাত্র সেরোটাইপ আছে। তবে হেপাটাইটিস এ ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা পড়লাম যে চিলড্রেনদের করে বেশি, আর এইখানে ই ভাইরাসটা হচ্ছে অ্যাডাল্টদের বেশি অ্যাটাক করে। অ্যাডাল্টদের বেশি অ্যাটাক করে। এবং ই ভাইরাসটা হচ্ছে তোমার আউটব্রেকসটা হয় হোস্টেলে বেশি। হোস্টেল গুলিতে আউটব্রেকটা বেশি হয়। এটাও ট্রান্সমিটেড হচ্ছে ফিকোরাল রুটে। এবং তবে এখানে যেটা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল রুটেও ট্রান্সমিশন হতে পারে। হেপাটাইটিস ই ভাইরাসের আরেকটা রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ভার্টিক্যাল। হেপাটাইটিস ই ভাইরাসের আরেকটা রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ভার্টিক্যাল রুটে ট্রান্সমিশন হতে পারে। এবং এর মর্টালিটি রেট হচ্ছে 1 to 2%। এর মর্টালিটি রেট হচ্ছে 1 to 2%। আর যদি প্রেগনেন্সিতে হয় তাহলে মর্টালিটি রেট বেড়ে গিয়ে 20%-এ চলে যায়। তার মানে প্রেগনেন্সিতে হেপাটাইটিস ই ভাইরাসটা হচ্ছে খুবই খুবই ডেঞ্জারাস। তাহলে প্রেগনেন্সিতে যেটা স্পেশালি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের হেপাটাইটিস ই ভাইরাসের প্রিভেনশনে একবারে তৎপর থাকতে হবে। ই ভাইরাসের প্রিভেনশন আমি চার্টে বলে এসেছি তোমাদের। সেটা হচ্ছে কি, ড্রিঙ্কিং সেফ ওয়াটার। ড্রিঙ্কিং সেফ ওয়াটার, এটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এটাও ঠিক এ ভাইরাসের মতো জিআইটি তে রেপ্লিকেট করবে, তারপরে ব্লাডের মাধ্যমে স্প্রেড হয়ে কোথায় যাবে, সেটা হেপাটোসাইটে চলে যাবে। আর লিভার সেলগুলি ড্যামেজ হচ্ছে CD8 সেল দিয়ে। এখানে কোনো ক্রনিসিটি নেই। এক্সরেটেড হচ্ছে ফিসেস এর মাধ্যমে, যেটা হচ্ছে জন্ডিস অ্যাপিয়ার করার 1 উইকস এর আগে। জন্ডিস অ্যাপিয়ার করার 1 উইকস এর আগে অ্যাপিয়ার করবে। এবং অ্যান্টিভাইরাল থেরাপি নেই। এই ট্রিটমেন্টে যদি দেখি তাহলে এরকম তো স্পেসিফিক কোন অ্যান্টিভাইরাল থেরাপি নেই। তো আমরা ঠিক একই রকম ভাবে ফ্লুইড সাপ্লিমেন্ট দিব। ফ্লুইড সাপ্লিমেন্ট দিব, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। সাপোর্টিভ ট্রিটমেন্টটা কিরকম হচ্ছে, সেটা হচ্ছে ফ্লুইড সাপ্লিমেন্ট। ফ্লুইড সাপ্লিমেন্ট, যেহেতু পেশেন্টের বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়ে যাচ্ছে, সেহেতু আমরা কি করব, ফ্লুইড সাপ্লিমেন্ট দিব। এখানে ফ্লুইড সাপ্লিমেন্টের মধ্যে যেটা যেটা পড়বে, এটা হচ্ছে তোমার প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে। সেটা ডাব ওয়াটার হতে পারে, জুস হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, ইমিউনিটি হচ্ছে একই রকম। IgM appears at the time of jaundice. IgG appears 2 to 3 weeks. IgG appears 3 weeks later. হ্যাঁ, ক্লিনিক্যাল ফাইন্ডিংস এর মধ্যে কি ছিল, সেই একই রকম আমি তোমাদেরকে বলে এসেছিলাম, অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, জন্ডিস এন্ড ডার্ক ইউরিন। এই ক্লিনিক্যাল ফিচার গুলি থাকতে পারে। ল্যাব ডায়াগনোসিসে যদি বলি তাহলে কি হবে,
সেই হেপাটাইটিস এ ভাইরাসের মতো আমি আর বলছি না, প্রিন্সিপাল বলবো, আমরা স্পেসিমেন কালেকশন বলবো, তারপরে কি বলবো, মাইক্রোস্কোপি এন্ড আইসোলেশন আইডেন্টিফিকেশন নট ডান, ইউজুয়ালি ডান ইন রিসার্চ পারপাস। এরপরে আসবো সেরোলজিক্যাল টেস্ট। সেরোলজিক্যাল টেস্টের মধ্যে আমরা লিখবো কি আইজিএম, আইজি ভাইরাস বাই এলাইজা, ই ভাইরাস হবে এখানে। আর নাম তিনটা জিনিস প্রিভেনশন, এখানে কোনো ভ্যাকসিন নেই। হেপাটাইটিস এ ভাইরাস প্রিভেনশনে আমরা ভ্যাকসিন ছিলাম, এখানে কোনো ভ্যাকসিন নেই। আর এছাড়াও প্রিভেনশনে আমরা যেটা মেইন যেটা খেয়াল করবো সেটা হচ্ছে ড্রিঙ্কিং পিওর ওয়াটার, ড্রিঙ্কিং পিওর ওয়াটার, ড্রিঙ্কিং পিওর ওয়াটার, এটা হচ্ছে একমাত্র প্রিভেনশন। এছাড়া আর কোনো প্রিভেনশনের উপায় নেই, কোনো ভ্যাকসিন টিল নাও আবিষ্কার হয়নি। তাহলে হেপাটাইটিস এ ভাইরাস আর ই ভাইরাস মোটামুটি একই রকম, আমি আর রিপিট করছি না। আমি তোমাদের সাথে চলে যাচ্ছি হেপাটাইটিস বি ভাইরাস। বি ভাইরাসটা আজকে কমপ্লিট হবে না, তারপরেও আমি বি ভাইরাসটা তোমাদেরকে কিছুটা আগানোর চেষ্টা করব। হেপাটাইটিস বি ভাইরাসটা এটা হচ্ছে মেম্বার্স অফ হেপাডেনা ফ্যামিলি। হেপাটাইটিস বি ভাইরাসটা কি বলছে, এটা হচ্ছে মেম্বার্স অফ হেপাডেনা ফ্যামিলি, ডিএনএ এনভেলপড ভাইরাস, ডিএনএ এনভেলপড ভাইরাস। হেপাডেনা ফ্যামিলি ডিএনএ এনভেলপড ভাইরাস, এর পেকুলারিটি হচ্ছে এটা ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এর রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে, এ ডিএনএ ভাইরাস হওয়া সত্ত্বেও এর রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে, এবং এটা কিন্তু এনভেলপড ভাইরাস। আমরা বলেছিলাম এনভেলপড ভাইরাস গুলো কোন রুটে ট্রান্সমিশন হয়, সেক্সুয়াল রুটে, ক্লোজ কন্টাক্টে, ক্লোজ কন্টাক্ট, সেক্সুয়াল, অর্গান ট্রান্সপ্লান্টেশন, এই রুটগুলিতে হচ্ছে তারা ট্রান্সমিশন হয় এনভেলপড ভাইরাস গুলি। আর এটার স্পেশালিটি হচ্ছে কি, এটার একটাই মাত্র সেরোটাইপ, এর একটাই মাত্র সেরোটাইপ। এর আমরা যেটা জানবো সেটা হচ্ছে থ্রি ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস থাকে, থ্রি ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেলস থাকে। সেই পার্টিকেলস গুলি কি কি, 22 ন্যানোমিটার স্ফেরিক্যাল, 2 ন্যানোমিটার ডায়ামিটার অফ ফিলামেন্টস থাকতে পারে, 42 ন্যানোমিটার ড্যান পার্টিকেল থাকতে পারে। হ্যাঁ, তাহলে 22 ন্যানোমিটার স্ফেরিক্যাল, 22 ন্যানোমিটার ডায়ামিটার ফিলামেন্টস, 42 ন্যানোমিটার ড্যান পার্টিকেল থাকে। হুম, এটা হচ্ছে এর স্ট্রাকচারের মধ্যে পড়বে। এছাড়া পড়বে এটার 3 রকমের অ্যান্টিজেন থাকে। ইট হ্যাজ 3 টাইপস অফ অ্যান্টিজেন, ইট হ্যাজ 3 টাইপস অফ অ্যান্টিজেন। 3 টাইপস অফ অ্যান্টিজেন গুলি কি কি, সেটা হচ্ছে হেপাটাইটিস এইচবিএস এজি। তাহলে এই 3 রকমের অ্যান্টিজেনের কথা আমরা বলছি, সেটা হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন, হেপাটাইটিস ই এনভেলপড এন্ড ই অ্যান্টিজেন, এনভেলপড ই অ্যান্টিজেন। শোনা যাচ্ছে তো? সারফেস অ্যান্টিজেন এইচবিএস এজি, কোর অ্যান্টিজেন সিএজি, ই এনভেলপড অ্যান্টিজেন ইএজি। এই 3 রকমের অ্যান্টিজেন আমরা দেখতে পাচ্ছি। 3 রকমের অ্যান্টিজেনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে যে সি অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, এটা ওয়াটার ইনসoluble, ওয়াটার ইনসoluble, লিপিড সলিবল। লিপিড সলিবল এই জন্য সে কোরে থাকবে, কোরে থাকবে মিন্স নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকবে, কিন্তু সে ব্লাডে আসবে না। নিউক্লিক অ্যাসিডের ভিতরে থাকবে কিন্তু সে ব্লাডে আসবে না। যেহেতু সে ব্লাডে আসবে না, সেহেতু আমরা ল্যাব ডায়াগনোসিসে কোর অ্যান্টিজেন পাবো না। তাহলে ল্যাব ডায়াগনোসিসে আমরা দুইটা অ্যান্টিজেন পাচ্ছি, সারফেস অ্যান্টিজেন আর একটা হচ্ছে ই অ্যান্টিজেন। আর অ্যাকচুয়ালি ভাইরাসটার 3 রকমের অ্যান্টিজেন আছে, সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন। তাহলে খেয়াল করবে প্রশ্নটা কিরকম আসবে, সেটা হচ্ছে যদি আমাকে জিজ্ঞেস করা হয় ভাইরাসের কয় রকমের অ্যান্টিজেন আছে, তাহলে আমি আনসার দিব সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, ই অ্যান্টিজেন। যদি আমাকে জিজ্ঞেস করা হয় সিরামে আমি কয় রকমের অ্যান্টিজেন পাই, তাহলে আমি আনসার দেব 2 রকমের অ্যান্টিজেন পাই, একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন আর একটা হচ্ছে ই অ্যান্টিজেন।
কোর অ্যান্টিজেন আমি সেরামে পাই না, কারণ এটা ওয়াটার ইনসলেবল, লিপিড সলেবল, তাই এটা নিউক্লিক অ্যাসিডে থাকে, এটা ব্লাডে আসতে পারে না। এর দুই রকমের এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে এবং ডিএনএ পলিমারেজ থাকে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে এবং ডিএনএ পলিমারেজ থাকে। এপিডেমিওলজিটা যদি দেখি তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক এবং 50 মিলিয়ন ক্যারিয়ার থাকে। হিউম্যানস আর অনলি রিজার্ভার, অল এজ গ্রুপস আর এফেক্টেড, অল এজ গ্রুপস আর এফেক্টেড। এখানে ট্রান্সমিশনটা আমরা আগেই বলে ফেলেছি, এটা হচ্ছে এনভেলপড ভাইরাস, যেহেতু ট্রান্সমিট হচ্ছে কিভাবে, ব্লাড প্রোডাক্ট। ব্লাড প্রোডাক্টের মধ্যে কি কি পড়তে পারে, এখানে আমরা যদি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হতে পারে, প্লেটলেট হতে পারে, সেরাম হতে পারে, অথবা প্লাজমা হতে পারে, যে কোনো কিছু আমরা ট্রান্সমিট করি না কেন তার মধ্যে দিয়ে এটা ট্রান্সমিট হতে পারে। তারপরে হচ্ছে সেক্সুয়াল, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় এটা ট্রান্সমিশন হতে পারে। আরেকটা হচ্ছে পেরিনেটাল কোর্সে। পেরিনেটাল মিন্স এটা হচ্ছে যখন বাচ্চা ডেলিভারি হয়, যদি নর্মাল ভ্যাজানাল ডেলিভারি হয় তাহলেও এটা ট্রান্সমিশন হতে পারে, এই জন্য আমরা বলছি পেরিনেটাল। আরেকটা হচ্ছে তোমার অর্গান ট্রান্সপ্লান্টেশনেও এটা কিন্তু ট্রান্সমিট হতে পারে। ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার্স যারা, ওদেরও কিন্তু এটা ট্রান্সমিশন হতে পারে। কারণ ওরা কি করে, ওরা যে নিডল গুলি ফেলে দেওয়া হয়, ডিসকার্ড করে দেওয়া হয়, সেই রিইউজড নিডল গুলাকে, ফেলে দেওয়া নিডল গুলাকে নিয়ে এসে তারা রিইউজড করে, তারা আইভি ড্রাগ অ্যাবিউজ করে, তখন তাদের এটা হতে পারে। আরেকটা হতে পারে হেলথ পার্সোনেল যারা আছে তাদের কি হতে পারে, নিডল স্টিক ইনজুরি হতে পারে। হেলথ পার্সোনেলের মধ্যে সিস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, এরা যে কোনো ক্যাটাগরির লোকে হতে পারে, অ্যাক্সিডেন্টাল নিডল স্টিক ইনজুরি হতে পারে। তাহলে রুট অফ ট্রান্সমিশনের অনেকগুলি ওয়ে আমরা বললাম, একটা হচ্ছে ব্লাড, সেক্সুয়াল ইন্টারকোর্স, পেরিনেটাল, তারপর নিডল স্টিক ইনজুরি, ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজার্স। প্যাথোজেনেসিস যদি দেখি তাহলে দেখবো যে এটার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 6 to 8 উইকস। রেপ্লিকেশনটা হচ্ছে হেপাটোসাইট বাট নো সাইটোপ্যাথিক ইফেক্ট। এর রেপ্লিকেশনটা হেপাটোসাইটে হবে কিন্তু কোনো সাইটোপ্যাথিক ইফেক্ট আমরা পাবো না। আমরা জেনারেল ভাইরোলজিতে সাইটোপ্যাথিক ইফেক্টটা পড়ে এসেছিলাম, মনে আছে? লিভার সেলগুলো ড্যামেজ হচ্ছে সেই একই রকম ভাবে CD8 সেল দিয়ে। ক্রনিসিটিটা হচ্ছে 5% অ্যাডাল্ট আর 95% ইনফ্যান্ট এন্ড ইয়ং চিলড্রেন। ইয়ং চিলড্রেনে ক্রনিসিটি বেশি, বাট সিরোসিস বা কার্সিনোমা কম। ইনফ্যান্টে কার্সিনোমা কম বাট ক্রনিসিটি বেশি, আর অ্যাডাল্টে ক্রনিসিটি কম কিন্তু তোমার হচ্ছে কার্সিনোমার টেন্ডেন্সিটা বেশি। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স রেসপন্সিবল ফর আর্লি সিমটম। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ রেসপন্সিবল ফর আর্লি সিমটম। এর ইমিউনিটিটা কিরকম হচ্ছে, লাইফ লং ইমিউনিটি হবে। এর ইমিউনিটিটা হচ্ছে লাইফ লং ইমিউনিটি দিবে। লাইফ লং ইমিউনিটি দিবে এবং এটা হচ্ছে একবার হয়ে গেলে আর হবে না। IgM অ্যাপিয়ার্স করবে এট দ্য টাইম অফ জন্ডিস এবং IgG অ্যাপিয়ার করবে 2 to 3 উইকস লেটার। ক্লিনিক্যাল ফিচার গুলি ঠিক একই রকম থাকবে, তবে এখানে এক্সট্রা যেটা হচ্ছে যে 65 to 80% অ্যাসিম্পটোমেটিক ইনসিডিয়াস অনসেট হতে পারে। 65 to 80% অ্যাসিম্পটোমেটিক হতে পারে, ইনসিডিয়াস অনসেট হতে পারে। আর এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফালমিনেন্ট হেপাটাইটিস হতে পারে। এখানে আউটকাম অফ হেপাটাইটিস বি ভাইরাস, এটা আমাদেরকে একটু জানতে হবে। আউটকামের মধ্যে কি কি পড়বে, সেটা হচ্ছে রিকভারি এন্ড ইমিউন টু নেক্সট ইনফেকশন। 90 to 95% রিকভারি হতে পারে অথবা নেক্সট ইনফেকশন হতে পারে। রিকভারিটা মেইনলি হচ্ছে 90 to 95%, এটাই মনে রাখো।
পারসিস্টেন্ট ইনফেকশন হতে পারে, সেটা অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হতে পারে, ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস হতে পারে। হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার হতে পারে 10 to 15%, ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস হতে পারে। আর ডেথ হচ্ছে 1% or ডেথ হচ্ছে 1% ডিউ টু ফালমিনেন্ট হেপাটাইটিস। তাহলে তিনটা ফেট আমাদের আউটকাম, হেপাটাইটিস বি ভাইরাসের আউটকাম হচ্ছে তিনটা। একটা হচ্ছে রিকভারি হতে পারে, পারসিস্টেন্ট ইনফেকশন হতে পারে, ডেথ হতে পারে। রিকভারি কত পার্সেন্ট? 90 to 95%। পারসিস্টেন্ট ইনফেকশন কত? এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার 10 to 15%, আর ক্রনিক হেপাটাইটিস পারসিস্টেন্ট হেপাটাইটিস হতে পারে। আরেকটা হতে পারে ডেথ হতে পারে 1%। ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিসে কি হচ্ছে, এখানে থাকবে হচ্ছে সিরোসিস অফ লিভার হতে পারে অথবা হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। রেপ্লিকেশনটা আমরা বলেছিলাম, এটা যদিও ডিএনএ ভাইরাস তথাপি এটা রেপ্লিকেশন করে কোথায়? এটা রেপ্লিকেশনটা করে হচ্ছে সাইটোপ্লাজমে। এটা প্রথমেই যখন ভাইরাসের ভিতরে এন্ট্রি করবে, সেলের ভিতরে ভাইরাসটা এন্ট্রি করবে, তখন কি হবে? প্রথমে আনকোটিং হবে। সেই স্টেপগুলো একটু মনে করো। আনকোটিং হবে, তারপরে ডিএনএ পলিমারেজটা সিনথেসিস করবে মিসিং পোরশন অফ ডিএনএ। এর যে ডিএনএ থাকে সেটা ডিএনএ যে সার্কুলার ডিএনএ একটা পোরশন ইনকমপ্লিট থাকে। তো সে ভিরিয়ন ডিএনএ পলিমারেজটা কি করবে? সিনথেসিস করবে হচ্ছে ডিএনএটাকে সিনথেসিস করবে এবং মিসিং পোরশনটাকে কমপ্লিট করে ফেলবে। এরপরে তখন কি হবে? সেটা একটা ডাবল স্ট্যান্ডার্ড ক্লোজড সার্কুলার ডিএনএ হয়ে যাবে। ডাবল স্ট্যান্ডার্ড ক্লোজড সার্কুলার ডিএনএ হয়ে যাবে। এই ডিএনএটা কি করবে? টেমপ্লেট হিসেবে কাজ করবে ফর mRNA সিনথেসিস। টেমপ্লেট হিসেবে কাজ করবে ফর mRNA সিনথেসিস। এই টেমপ্লেটটাই থেকে পরবর্তীতে কি তৈরি হবে? ফুল লেন্থ পজিটিভ স্ট্র্যান্ড পজিটিভ লেন্থ ট্রান্সক্রিপশনের মাধ্যমে ফুল লেন্থ পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ তৈরি হচ্ছে, এবং এই টেমপ্লেটটাই হচ্ছে পরবর্তীতে গিয়ে প্রোজেনে ডিএনএ তৈরি করবে। ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে। এই যে এখানে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ সিনথেসিস যেটা, সেটা হচ্ছে নিউলি অ্যাসেম্বলড কোড, তারপরে সেই এনজাইম রিলিজ হবে, ভিরিয়ন কোডের মাধ্যমে অ্যাসেম্বল হবে এবং বার্ডিং এর মাধ্যমে রিলিজ হবে। কিন্তু হচ্ছে এনভেলপ ভাইরাস যেহেতু বার্ডিং এর মাধ্যমে রিলিজ হচ্ছে। তাহলে এখানে রেপ্লিকেশনটা একটু আমাদের জানতে হবে। ভাইরাসটা যখন সেলের ভিতরে এন্ট্রি করবে, আনকোটিং হবে, ভাইরাসের যে ডিএনএ পলিমারেজ এনজাইমটা আছে সে ডিএনএ যে মিসিং পোরশন যেটা সেটা কমপ্লিট করে ফেলবে। তখন হয়ে যাবে ডবল স্ট্যান্ডার্ড ক্লোজ সার্কুলার ডিএনএ। এই ডিএনএটা তখন একটা টেমপ্লেট হিসেবে কাজ করবে mRNA সিনথেসিসের জন্য, এবং এই সেলুলার আরএনএ পলিমারেজ দিয়ে এই কাজটা হয়ে থাকবে। এই mRNA-টা তখন কি করবে? একটা টেমপ্লেট হিসেবে কাজ করবে ট্রান্সক্রিপশনের জন্য, ফুল লেন্থ পজিটিভ স্ট্র্যান্ড আরএনএ তৈরি করবে এবং এখান থেকে কি করবে? মাইনাস স্ট্র্যান্ড অফ প্রোজেনের ডিএনএ তৈরি হবে। তাহলে আমি আজকে হেপাটাইটিস বি ভাইরাসের যে সেরোডায়াগনোসিস যেটা, সেদিকে আর আমি যাচ্ছি না। হেপাটাইটিস বি ভাইরাসটা আমি ইনকমপ্লিট রেখে দিলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা কমপ্লিট করে ফেলবো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? প্রথমেই পড়লাম হেপাটাইটিস ভাইরাসের ক্লাসিফিকেশন, তারপরে হেপাটাইটিস এ ভাইরাসের ডিটেলস পড়লাম, হেপাটাইটিস ই ভাইরাসের ডিটেলস পড়লাম, হেপাটাইটিস বি ভাইরাসের কিছু অংশ পড়লাম, প্রপার্টিস পড়লাম, ইনকিউবেশন পিরিয়ড পড়লাম, ট্রান্সমিশন পড়লাম, হ্যাঁ ট্রান্সমিশন পড়ে রেপ্লিকেশনটা পড়লাম। এইটুকু পর্যন্ত আমাদের আজকের পড়া। তো আমি আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো নাই তারা আমাকে কোয়েশ্চেন করে পাঠাবে, আমি ইনশাল্লাহ সেটা আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, দোয়া করি সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো।